Okay, welcome to CSC 4 again. আচ্ছা, CSC 4 is back. অনেকদিন পর আমাদের এই কোর্সের হিস্ট্রি হলো এই কোর্সটা এই কোর্সের আগে কোর্স ওর একটি ওয়ান আছে যেটা ওটা আগে একটা কোর্স ছিল কোয়ান্টাম কম্পিউটিং। এটা আমরা শুরু করেছিলাম স্প্রিং 2020 কোভিড চেঞ্জ আসছিল এটা আমি শুরু করেছিলাম। আমি তখন টিউটোরিয়াল দিতাম আর আরেকজন ভাই ছিলেন ওয়াসিম আহমেদ, আপনারা চিনবেন না, উনি এখন আমরা দুজন মিলে শুরু করেছিলাম। তারপরে তো চলছে সিএসসি কোয়ান্টাম কম্পিউটিং বন্ধ ছিল কতক্ষণ ওর একটি ওয়ান যেটা বন্ধ ওটা বন্ধ ছিল। ও হ্যাঁ ওটা বন্ধ ছিল, তুমি তো অনেক এফোর্ট দিয়ে অনেক ফাইট দিয়ে তারপরে চালু করছিলে। হ্যাঁ তো এরকম অর্পণ ছিল হলো এই কারণে যে ওয়াসিম আহমেদ যিনি উনি আর কি কিছুদিন সময় দিতে পারে নাই, তো তখন আরেকজন আমাদের একাডেমি ছিল অর্পণ ছেড়ে মানে পিজি করতেছে এইটা ছিল। তারপরে ওইটা আমি স্পেশাল টপিক কোর্স ছিল, এখন তো ডেডিকেটেড কোর্স হয়ে গেছে দুইটা 6481 6482 কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটিং। তো আমাদের আরো কিছু কোর্স আছে, কোয়ান্টাম কমপ্লেক্সিটি ডেডিকেটেড কোর্স আছে, কোয়ান্টাম মেশিন লার্নিং এর একটা ডেডিকেটেড কোর্স আছে, দুইটা মাস্টার্স। আচ্ছা এনিওয়ে তো সিএসসি 482 is back after 2 years. আচ্ছা তো এটা কিভাবে তো আচ্ছা সিএসসি 482 প্রথম কখন ছিল? সিএসসি 482 প্রথম ছিল হলো 2022 এর স্প্রিং সেমিস্টার। তখন স্টুডেন্ট ছিল মাত্র 3 জন, যদি অফিসিয়ালি ক্লাস মানে ক্লাস করতে ছিল এবার 23 জন স্টুডেন্ট। ঠিক আছে আচ্ছা তো এখানে কিছু কথা আছে যে একটা স্টুডেন্ট কেমন হলো আমি খুব অবাক, আপনারা সবাই বুঝে দিচ্ছেন নাকি না বুঝে দিচ্ছেন এটা নিয়ে কিছু আলাদা আলোচনা করা লাগবে। আচ্ছা আর ওকে তো কোর্স আউটলাইন নিয়ে কিছু কথা বলি যে কোর্সে আমরা কি করব। আচ্ছা এই কোর্সের একটা থিম হলো ওপেন কোয়ান্টাম সিস্টেম। আচ্ছা কোয়ান্টাম কম্পিউটিং মানে আপনারা যেসব কোয়ান্টাম সিস্টেম নিয়ে পড়াশোনা করছেন ওগুলো ছিল আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট কনসেপ্ট যে একটা কোয়ান্টাম সিস্টেমের স্টেটকে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখানে একটা সূক্ষ্ম ডিটেইল আছে, the state of an isolated quantum system can be represented by a vector. ঠিক আছে আচ্ছা তো রিয়েল লাইফে তো কোনো কোয়ান্টাম সিস্টেম আইসোলেটেড না, তো একটা সিস্টেম কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করে তো যদি এনভায়রনমেন্টের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করে তাহলে আমরা সব সিস্টেমকে আপনি ডিসকাস করব। তো আপনারা কোয়ান্টাম কম্পিউটিং 1 এ হলো স্টেট ভেক্টর ফর্মেশন করতে, স্টেট ভেক্টর ফর্মেশন হলো একটা সিস্টেমের স্টেটকে রিপ্রেজেন্ট করা যায়। আর এবার আমরা আরেকটু অ্যাডভান্স একটা দেখবো ডেনসিটি ফর্মেশন। ঠিক আছে তো এটা খুবই ফান্ডামেন্টাল একটা অ্যাসপেক্ট কোয়ান্টাম ফর্মেশনের কাজ করার জন্য। আমরা ডেনসিটি ফর্মেশন শিখবো, এই নরমালিজমের মধ্যে একটা সিস্টেমের স্টেটকে কেমন রিপ্রেজেন্ট করে, মেজারমেন্টের সিস্টেম কেমন বাইট করে, সিস্টেম রেগুলেশন কেমন বাইট করে সব দেখবো। কোয়ান্টাম অপারেশনস শিখবো, সেটা আমরা সময় ধরে। কোয়ান্টাম অপারেশন হলো যে একটা সিস্টেম যদি আইসোলেটেড না থাকে ওই আরেকটা জিনিস যে আপনারা ধরেন কোয়ান্টাম কম্পিউটিং 1 এ করছিলেন যে একটা সিস্টেমের রেভলিউশন হলো একটা ইউনিটারি অপারেটর। ঠিক আছে ওইটাও ওখানে কিছু অ্যাস্টেরিস্ক আছে স্টার যে আইসোলেটেড সিস্টেমের রেভলিউশন হলো একটা ইউনিটারি অপারেটর, কিন্তু সিস্টেম যদি আইসোলেটেড না হয় তাহলে ওইটা রেভলিউশন সবসময় ইউনিটারি হয় না, নন ইউনিটারি রেভলিউশন হয়। তো নন ইউনিটারি রেভলিউশন সবচেয়ে জেনারেল যে ধরনের রেভলিউশন হতে পারে ওগুলোকে আমরা কোয়ান্টাম অপারেশন বলি। কোয়ান্টাম অপারেশন কি জিনিস এটা ম্যাথ কেমন হয় এগুলো দেখবো। তারপরে কোয়ান্টাম ইনফরমেশন থিওরি কিছু বেসিক জিনিসপত্র দেখবো, মেজার অফ ইনফরমেশন, মেজার অফ ইনফরমেশন, কোয়ান্টাম ইনফরমেশন কি, একটা ইনফরমেশন বলতে কি বুঝি, কোয়ান্টাম ইনফরমেশন বলতে কি বুঝি, এটাকে আপনি মেজার করে, এমনি ম্যানিপুলেট করে, এটসেট্রা এসব নিয়ে কথা বলবো।
স্টোর কোড ওয়াজ দ্য ফার্স্ট কোয়ান্টাম এরর কারেকশন কোড, যেটা দেখাতে পারছিল যে আরবিট্রারি এরর কারেক্ট করা সম্ভব গিভেন, মানে ওখানে স্টাফ আছে যে গিভেন সার্টেন কন্ডিশনস যেগুলো মানুষের উপর আরবিট্রারি এরর কারেক্ট করা। আর আমাদের শেষ হবে হলো কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি দিয়ে, ওইটা হলো Prasad has agreed to give some lectures. কয়টা লেকচার দিবে এক্সাক্টলি শিওর না, তো কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি পড়াবে প্রফেসর থেকে। এই মোটামুটি এই হলো আমাদের প্ল্যান, লেটস সি কি হয়। আর আরো কিছু সারপ্রাইজ আছে, আমাদের কিছু গেস্ট লেকচার বলতে পারে বাইরে পিএইচডি করতেছে কিছু মানুষ কোয়ান্টাম কমপ্লেক্সিটির উপর, আমাদের একজনের সাথে কথা বলতেছে, ও এগুলো হার্ডওয়্যার কাজ করতেছে, সুপার কম্পিউটার সায়েন্স থেকে কাজ করতেছে, উনি একটা প্রেজেন্টেশন দিবে, আর একটা প্রেজেন্টেশন দিতে পারে দেখা যাবে, ঠিক আছে? তো আমাদের ওকে, এই মোটামুটি প্ল্যান আমাদের। ওকে, এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার সেবার, মাস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স 10%, আমাদের প্রবলেম সেট থাকবে। ওকে, দিস উইল বি এ প্রবলেম, মানে আমাদের প্রবলেম সেটের উপর ফোকাস বেশি থাকবে। প্রবলেম সেটের উপর 25% মার্কস থাকবে, রিটার্ন 25%, ফাইনাল 25%। ওকে, so this will be a problem based course, আপনারা প্রবলেম সলভ করতে পারেন, এটার উপর অনেক এমফাসিস দিব, আর ডিভিশনের উপর এমফাসিস থাকবে না। আচ্ছা, প্রত্যেক 2 সপ্তাহ পর একটা প্রবলেম সেট দেওয়া হবে। সো হোপফুলি আমরা সানডেতে একটা প্রবলেম, আচ্ছা সানডেতে এটা হলো টিউসডেতে দিব, সানডেতে সাবমিট করব, মানে একটা টিউসডেতে দিব, ওই টিউসডে 2 সপ্তাহ পরে যে সানডেটা হবে সেই সানডেতে আমরা সাবমিট করব। আচ্ছা, তো আজকে তো একটা টিউসডে, রাইট? আচ্ছা, আপনাদের ফার্স্ট প্রবলেম সেট ক্লিয়ার। ওকে, আচ্ছা দেখো সবগুলো দেখো সবচেয়ে না পুরো ওকে, আচ্ছা সবচেয়ে পাস করে ওকে। তো আজকে টিউসডে, তো এই টিউসডে 2 সপ্তাহ পরে যে সানডে আসবে সেই সানডেতে সাবমিট করবে। ওকে, আচ্ছা আমাদের 2 সপ্তাহ পর যেহেতু প্রবাবলি 12 সপ্তাহের ক্লাস, মাঝখানে মিডটার্ম থাকতে পারে, ফাইনাল থাকতে পারে, এন্ড টেস্ট থাকতে পারে, মানে কিছু মিলে হয়তো 5টা বা 6টা প্রবলেম থাকবে। আর যতগুলো প্রবলেম দিব তার মধ্যে -1, মানে একটা বাকি টেস্ট যতগুলো হয় ওইগুলো থেকে কাউন্ট করব। আচ্ছা, লেট পলিসি হলো 3 ডেজ। 3 ডেজ মানে কি, আপনারা পুরো কোর্স ধরে 3 দিন লেট করতে পারবেন। 3 দিন লেট করতে পারবেন মানে ইউ হ্যাভ 3 লেট ডেজ। তো এই 3 দিন আপনি একসাথে ইউজ করতে পারেন, অথবা আলাদা আলাদা 3টা প্রবলেম সেট ইউজ করতে পারেন। এটা হলো লেট পলিসি। আচ্ছা, এই মোটামুটি অ্যাডমিনিস্ট্রেশন। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমরা হলো, আচ্ছা আমি একটা জিনিস ফলো করার ট্রাই করব, লেটস সি ফিঙ্গারস ক্রস। সেটা হলো লেকচার দেওয়ার আগেই প্রবলেম সেট, মানে আমি যেই টপিকের উপর লেকচার দিব ওই টপিকের উপর মনিটরিং প্রবলেম সেট ওই লেকচারের আগে আপনাদের দিয়ে দিব, যেমন আজকে একটা দিয়ে দিলাম। এটার কারণ কি? এটার কারণ হলো আপনারা প্রবলেমগুলো দেখবেন, ঠিক আছে? এখন হয়তো কিছু প্রবলেম দেখবেন, যেমন প্রথম পার্ট যেটা প্রবলেম সেট কোয়ান্টাম স্টেটমেন্ট প্রবলেম করে, তো কিছু মানে পড়ে আসছে, আর ওদের দুই উপস্থিত যায়, ওদের পার্টে ডেসিমেট্রিক ফর্মুলা এখন পড়াই নেই, তো এটা প্রবলেমগুলো একটু পড়ে নেবেন। প্রবলেমটা আগে পড়ে নিলে যেটা হবে সেটা হলো ক্লাসে কোন জিনিসটা ক্যাচ করতে হবে সেটা আমরা বুঝতে হবে, কারণ ক্লাসে তো দুনিয়া জিনিস হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি কোনটা আপনার জন্য দরকার, কোনটা আপনার জন্য দরকার না, সবসময় বোঝা যাবে, রাইট? তো আগে থেকে যদি প্রবলেমগুলো অ্যাটলিস্ট প্রবলেমগুলো পড়ে রাখবেন, প্রবলেম বোঝার দরকার নেই, পড়ে রাখবেন, তখন যখন ক্লাসে পড়াবো তখন ক্যাচ করতে পারবেন। আচ্ছা, এইটার জন্য একটা প্রবলেম দেওয়া হয়েছিল, এটা একটা সলভ। ওকে,
তো দিস ইজ এ মেকানিজম টু প্রাইম ইউর ব্রেন, যাতে আগে থেকেই মানে আপনারা একটু প্রাইম অবস্থা থেকে লেখাটা ক্যাচ করতে পারেন। টিউটোরিয়ালে কি হবে? টিউটোরিয়ালে হলো কিউসি 1 এ যেভাবে টিউটোরিয়াল দিতাম ওইগুলোই হবে। ধরেন ক্লাসের কিছু জিনিস হবে, ক্লাসে যেসব জিনিস পড়াবো ওই সব একটা ডিটেইলসে টিউটোরিয়াল যাতে করতে পারে, বা কিছু এক্সট্রা প্রোটোকল, কিছু এক্সট্রা জিনিসপত্র দেখানো হতে পারে। আসলে টিউটোরিয়ালে কিছু করবো এখনো ঠিক করিনি, বাট হ্যাঁ এই থিমটা থাকছে যে ক্লাসের জিনিসগুলো অ্যাক্টিভিটিসে দেখা, হয়তো আর আরো এক্সট্রা কিছু জিনিসও দেখা যাবে। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে। কোর্সটি কে থাকতে চাই কোর্সে আমি থিওরি নিব, টিউটোরিয়াল নিব, তীব্রসার থিওরি ক্লাস নিব একটা। আচ্ছা, টিউটোরিয়ালে হলো আর একটা স্যার থাকবে আপনার সাহেব, উনি আগে কোয়ান্টাম কম্পিউটিং 1 নিত, এখন অনেকদিন পর মানে আমরা দুজনই একসাথে দিতাম এক সময়, তারপরে আমি তো চলে গেছি আর ও অফ হয়ে গেছে, এখন আবার অন করে ট্রাই করতেছি। তো হ্যাঁ, আমি আর 7 মান সাহায্য আমরা দুজনে মিলে টিউটোরিয়াল নিব। আচ্ছা, আমাদের আরেকজন ফ্যাকাল্টি আছে সাইমান কুচকো, উনি হলো এই কোর্সে টিচিং অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আপনাদের প্রবলেম সেটে ক্রিয়েটিং এবং প্রবলেম সেটে কিছু প্রবলেম আমরা যদি বানাতে পারি, তো ওনার কাছে আপনার কথা শুনতে পারেন। আচ্ছা, পিছনে বসে আছে সাইমান কুচকো, আপনারা ওনাকে দেখতে পারেন। ওকে, তো ওনার সাথে কথা বলতে পারেন, ওনার সাথে কনসালটেশন নিতে পারেন, আমাদের কাছে নিতে পারেন, আমাদের সবার কাছে নিতে পারেন। আর একজন এক্সট্রা ফ্যাকাল্টি আছে ইমোশনাল সাপোর্ট দিতে হবে। আচ্ছা, ইমোশনাল সাথে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিতে আমাদের ডিসকর্ড স্যার, মানে আপনারা কি ডিসকর্ড স্যারের অ্যাডমিনিস্ট্রেশন হবে ভেরি পাইছে ডিসকর্ড স্যার, ডিসকর্ড স্যার কিছু বানাইছে, আমি আমার প্যারামেডিক্সের কিছু বানাইছে, এরকম কিছু ইমোশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিতে। ওকে, আচ্ছা আচ্ছা, কোর্সে 3 ডে শর্ট ইন্ট্রোডাকশন আমরা কে কি করি। ওকে, আচ্ছা, আমার নাম সৌমিত্র দাস। ওকে, আমার ইন্টারেস্ট কি? আমার ইন্টারেস্ট হলো অ্যাট প্রেজেন্ট আমার ইন্টারেস্ট হলো কোয়ান্টাম কারেকশন, কোয়ান্টাম কমিউনিকেশন, থার্মোডাইনামিক্স। একটা থার্মোডাইনামিক্স সাইডে স্পেসিফিক কিছু ইন্টারেস্ট আছে, ফাউন্ডেশন অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এরোকারেকশন ইনফরমেশন কি জিনিস এটা তো জানেনই। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ড হলো অনেক কিছু, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি হলো ত্রিপুরি পড়াশোনা করছি কুয়েটে, তারপর ব্যাক ইউনিভার্সিটি এসে সিসি ডিপার্টমেন্টে জয়েন করছি, তারপরে ফিজিক্সে মাস্টার্স করছি একটা ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরে ম্যাথমেটিক্সে একটা মাস্টার্স করছি মেডিকেল কলেজে, এখন আবার ফেরত আসছি। ঠিক আছে, এই আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, আচ্ছা, সাম অফ মাই ওয়ার্ক। আচ্ছা, সরি ফর সেলফলেস শেমলেস সেলফ প্রমোশন, কিন্তু জাস্ট কন্টেক্সট। আচ্ছা, আমার অ্যানালিসিস ছিল এই জিনিসটার উপর, কোয়ান্টাম রিপিটার নামক একটা জিনিসের উপর। কোয়ান্টাম রিপিটার হলো আমাদের লং ডিসটেন্স কোয়ান্টাম কমিউনিকেশন করার জন্য একটা জিনিস প্লাস প্রোটোকল, অনেক কিছু সমন্বয়। তো ধরেন আমি জানি যে এনটাইটেলমেন্ট খুবই ফ্র্যাজাইল একটা রিসোর্স, যেটারে আমি যদি দূরে পাঠাতে চাই তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে। তো যদি আমরা একটা কোয়ান্টাম ইন্টারনেট বানাইতে চাই, তাহলে আমাদের এই কোয়ান্টাম ইনফরমেশন যেই সিস্টেমগুলোতে আছে, এই কোয়ান্টাম ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় লং ডিসটেন্স থেকে আপনি পাঠানো যেতে পারে, ওটা একটা মেকানিজম হলো কোয়ান্টাম রিপিটার। ক্লাসিক্যাল রিপিটার নাম কি? আপনি ডাটা কমিউনিকেশনের কোর্স করছেন তো? ওটা ক্লাসিক রিপিটার পড়াইছে না? রিপিটার হলো মানে আমি যদি একটা সিগন্যাল পাঠাই, ওটা তো একটা ডিসটেন্স যাওয়ার পর ডিগ্রেড হয়ে যায়, ওটা আবার ডিজেনারেট হয়। ঠিক আছে, এই ক্লাসিক্যাল রিপিটার কোয়ান্টাম আছে, কিন্তু ক্লাসিক্যাল রিপিটার যেমন কাজ করে কোয়ান্টাম রিপিটার এক্স্যাক্টলি তেমন কাজ করে, কারণ কিছু ইস্যু আছে, আপনি মেজার করতে পারবেন না, প্রুভ করতে পারবেন না। তো এরকম কিছু অনেক ট্রিক্স আর টেকনিক্স আছে। তো আমি কোয়ান্টাম রিপিটারে খুব আমি নতুন কিছু করি, আমার আন্ডারগ্রাজুয়েটে আমি খুবই বেসিক হলো জাস্ট কোয়ান্টাম রিপিটারের যে প্রোটোকলটা ওটা আগে একটা সার্কিটে ম্যাপ করে ওটা সিমুলেশন করি, বাট নতুন কিছু করি নাই, কিন্তু অনেক কিছু আছে। আচ্ছা, আমি যখন কিছু করতেছিলাম তখন হলো আইবিএম ধরেন নতুন ওদের সিস্টেমগুলো ছাড়া শুরু করছে। ঠিক আছে, পাবলিক শুরু করছে। আমি এগুলো যখন কিছু করতেছিলাম তখন আইবিএম এর 16 ইউনিট একটা সিস্টেমের পাবলিক অ্যাক্সেস ছিল, আমি
ওকে, আর কি কাজ করছি? আচ্ছা, এটা হলো আমার মাস্টার্সের একটা কোর্স প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ পড়াই না, এটা হলো কোয়ান্টাম গেম থিওরির উপর একটা রিভিউ দিয়েছিলাম, হাতেই আছে। যদি আমি কোয়ান্টাম গেম থিওরি নিয়ে কাজ করি না, কিন্তু গেম থিওরি একটা কোর্স দিয়েছিলাম, কোর্সে একটা আমাদের প্রফেসর একটা পেপার লেখা থাকে, তো কোয়ান্টাম গেম থিওরি পড়ি, তো সেখানে এটা যদি মানে রিভিউ, বেসিক রিভিউ যদি কারো পড়ার চেষ্টা করতে পারে। আর একটা থিসিস সুপারভাইজ করছি, এটা হলো কোয়ান্টাম কারেকশন ইউজিং কোয়ান্টাম কম্পিউটিং। আমার কোয়ান্টাম কম্পিউটিং এর প্রথম এবং শেষ একমাত্র থিসিস সুপারভাইজার, আরেকটা হয়েছে, ঠিক আছে, যদি এটা পোস্ট করি। হ্যাঁ, এইটা কি ছিল? এটা ছিল কোয়ান্টাম কম্পিউটেশন নিউরাল নেটওয়ার্ক। তখন কি নতুন নতুন প্রপোজাল আছে, এটা 2020, রাইট? আর তখন নতুন না, তো কোয়ান্টাম কম্পিউটেশন নিউরাল নেটওয়ার্ক 2017 না 19 আচ্ছা, তখন এই নতুন নতুনই আসছিল। তো এই জিনিস ইউজ করে কোয়ান্টাম এরর কারেকশনের এনকোডার ডিকোডার কেমনে ডিজাইন করা যায়, এটা নিয়ে একটা থিসিস প্রবলেম করলাম। আই হ্যাড ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ইন দিস থিসিস। তার মধ্যে একজন এখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পিএইচডি করতেছে, আরেকজন ইন্ডিয়া করতেছে, আরেকজন ভিজুয়াল লার্নিং করতেছে, আরেকজন মানে রোবোটিক্স এর করতে যাবে। কোয়ান্টাম কম্পিউটিং, হ্যাঁ, এখানে কোয়ান্টাম কম্পিউটিং এই থিসিসের স্টুডেন্ট কোয়ান্টাম কম্পিউটিং করতেছে, এগুলো দিচ্ছে না, এগুলো তুমি তো এমএ মেশিন লার্নিং ইন্ডিয়ান ইউনিভার্সিটি কোয়ান্টাম কম্পিউটিং করতেছে। মেশিন লার্নিং ও কোয়ান্টাম কম্পিউটিং কম্পিউটার এক্সাক্টলি কোন ফিল্ডে করতেছে এটা না, কোয়ান্টাম কম্পিউটিং করতেছে ইন্ডিয়ান ইউনাইটেড প্রোডাক্ট। ওকে, তো এটা these are some of my words. আর কিছু ওয়ার্ড, লোডিং মানে আমার মাস্টার্স করেছিলাম কোয়ান্টাম কম্পিউটিংয়ে, তো এটা কিছু কাজ চলতেছে, অনেক গ্যাজার চলতেছে, গ্যাজার রিসলভ করতেছি, এমনি চলতেছে, কিন্তু আর কিছু কাজ আসতেছে অবশ্যই। ওকে, নেক্সট ত্রিপুরানি। আচ্ছা, ত্রিপুরানি স্যারের ব্যাকগ্রাউন্ড কি জানেন? আচ্ছা, আপনি জানেন? মাত্র একটু জানেন, শিট বলে। ও আচ্ছা, অনেক জানেন। ওকে, তো দিস ইজ ডক্টর ত্রিপুরানি। ওনার ব্যাকগ্রাউন্ড হলো উনি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে ব্যাচেলর্স করছে, মাস্টার্স করছে, তারপর কেমব্রিজ ইউনিভার্সিটি গেছে, কেমব্রিজ ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। কেমব্রিজ ইউনিভার্সিটি খুব ফেমাস একটা কোর্স আছে পার্ট 3, ঠিক আছে, আপনারা সার্চ দিতে পারেন পার্ট 3 কোর্স। অনেক কোপ মানে সায়েন্সের অনেক কোপ মানুষ পার্ট 3 থেকে বাইরে গেছে, তো উনি পার্ট 3 কোর্সে পার্ট 3 করার পরে পিএইচডি করছে। তারপরে হলো বেঙ্গল ইউনিভার্সিটিতে, তারপরে পেরিমিটার ইনস্টিটিউটের নাম শুনছেন? আচ্ছা, পেরিমিটার ইনস্টিটিউটে উনি দীর্ঘ সময় ফ্যাকাল্টি ছিল, নিয়ারলি 10 বছর ছিল মনে। তারপরে হলো করছে আনফরচুনেটলি, আচ্ছা এটা বলি, আনফরচুনেটলি আমাদের ওনাকে কি পরিমাণ ভ্যালু দেওয়ার কথা আমাদের অটোমেটিক সেই পরিমাণ দেয়। এনিওয়ে, এটা ট্র্যাজিক, বাট হোপফুলি আমরা তাদের শিখতে পারবো করতে। ওকে, হিজ এক্সপার্টিজ ইজ ইন কোয়ান্টাম কেওস, কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি, আর ওনার ব্যাকগ্রাউন্ড হলো কোয়ান্টাম রিলেটিভিটি উনি দীর্ঘ সময় কোয়ান্টাম রিলেটিভিটি কাজ করছে। খুব রিসেন্টলি উনি এখন কোয়ান্টাম কেওস, কোয়ান্টাম কমপ্লেক্সিটি এই লাইনে আসছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওনার সবচেয়ে হাইলি সাইটেড পেপার হলো এমন একটা পেপার যেটা ধরেন 3 বছর আগে লেখা হয়েছে, মানে গত 10-20 বছর ধরে কোয়ান্টাম রিলেটিভিটি যত পেপার লিখছে তার বেশি না ওই কোয়ান্টাম কমপ্লেক্সিটি পেপার সাইট প্রত্যেকটি রং এখানে ডাইমেনশন অফ কমপ্লেক্সিটি। আচ্ছা, ওনার আর কিছু রিসেন্ট কাজ কেওস এন্ড কমপ্লেক্সিটি, কোয়ান্টাম মেকানিক্স, পোস্ট ওয়েভ ইকুয়েশন অফ কমপ্লেক্সিটি এন্ড মেকানিক্স। তো স্যার আমাদের এবার কোয়ান্টাম কমপ্লেক্সিটি পড়া। ওকে, নেক্সট। আচ্ছা, আমার ফ্রেন্ড তার নাম শাহরিয়ার, ওনার ব্যাকগ্রাউন্ড হলো উনি আমার ক্লাসমেট, আমরা একই ডিপার্টমেন্টে একই সেকশনে পড়াশোনা করছি এবং অনেক প্রজেক্ট একসাথে করছি। ইউনিভার্সিটি ছিল, তারপরে করছে। ওকে, his expertise is in quantum algorithms and quantum circuit synthesis. Okay, so উনি আগে মেশিন লার্নিং, ও আচ্ছা আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস ভুলে গেছি। আচ্ছা, আমি এককালে মেশিন লার্নিং করতাম, ঠিক আছে, এককালে মেশিন লার্নিং করতাম, তো ছেড়ে দিয়েছি মেশিন লার্নিং। ছেড়ে দেওয়ার অনেক কারণ মেশিন লার্নিং কি হয়েছে বুঝতেছিলাম না, ঠিক আছে, পেপারটা করছি, কিছু পেপার গেছে, কিন্তু
আসলে মেশিন লার্নিং কি হচ্ছে না মানে আমি যখন মেশিন লার্নিং করতাম ধরেন 1-1.5 বছর মেশিন লার্নিং নিয়ে কাজ করছি তখন দেখতাম যে এখন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছিল যে মেশিন লার্নিং এর অনেক রিসার্চ মানুষজন একটা নেটওয়ার্ক নামায় একটা ডাটা সেট নামায় এটার মধ্যে ফিট করে রেজাল্ট বের হয় পাবলিশ করে শেষ আর ভিতরে কি হচ্ছে না কিছু খুব ভালো ভালো পেপার হয়েছে ঠিক আছে বেশ ভালো ভালো জায়গায় পেপার হয়েছে কিন্তু কিছু বুঝতেছিলাম না তারপরে মনে হচ্ছে না এমনি মজা আপনার সঙ্গে যথেষ্ট মেশিন লার্নিং আনফরচুনেটলি আমি মেশিন লার্নিং ছেড়ে দিল মেশিন লার্নিং আমার চাচ্ছে ঠিক আছে তো ব্যাকে আসার পরে হলো মেশিন লার্নিং এর উপরে একটা থিসিস করাইছি তারপরে কোয়ান্টাম মেশিন লার্নিং এর উপরে থিসিস করাইলাম এখন কোনো পরে আসেন স্যার কোয়ান্টাম মেশিন লার্নিং এর থিসিস করতে চাই তো আচ্ছা তো আচ্ছা এইটা বলার কারণ হলো সামান্য মেশিন লার্নিং এর মানুষ ছিল ওরা আমাকে যদি মেশিন লার্নিং ছিল তারপর দেখা আসার পর আমরা ওকে ঘুরে পাইতে না মানে ও তারও অনেক ইন্টারেস্ট ছিল যে সাউন্ড এটা ওখানে রাখা হলো সাউন্ড তো সাউন্ড মেশিন লার্নিং সরি সাউন্ড কোয়ান্টাম কম্পিউটিং হিসেবে কিউসি ওয়ান তখন যদিও এটার নাম কিউসি ওয়ান ছিল না CC490 ছিল তো আপনারা যে কোর্স করতেছেন সেভাবে কোর্স করতেছে কোর্স করে এখন সে বসে গেছে আচ্ছা তো সে এখন কোয়ান্টাম অ্যালগরিদমে কাজ করে কোয়ান্টাম সিস্টেমে কিছু কাজ করছে ওর একটা কাজ রিসেন্টলি মানে গত বছর পাবলিশ হয়েছে কোয়ান্টাম এরর কারেকশনের ডিকোডার ডিজাইন করছে ওসি2 কোয়ান্টাম অ্যানালাইসিসে তারপরে ও একটা সিস্টেম করছে কোয়ান্টাম অ্যালগরিদম কম্পেয়ার আচ্ছা ওটা হলো কোয়ান্টাম ওয়ার্কের সাথে রিলেটেড তো হি নোজ এ লট অ্যাবাউট কোয়ান্টাম অ্যালগরিদম ওকে তো আমরা কোয়ান্টাম অ্যালগরিদমের কোনো সম্বন্ধে ইজ দ্য গাইড আচ্ছা তো থাকবে আচ্ছা স্যার দিনাম শুভ ওকে ওনার ব্যাকগ্রাউন্ড হলো উনিও বেট্রিপলি এবং তারপরে এখন নর্থ সাউথে নর্থ রিসার্চ পজিশন আছে প্লাস ব্যাকে পড়াচ্ছে মানে ডিজিটাল কাজ করছে আচ্ছা ওনার একটা পরিচয় হলো উনি আমার গুরু ভাই মানে আমার যিনি থিসিস সুপারভাইজার ছিল আমরা লেভেলে ওনারও সেম থিসিস ঠিক আছে আচ্ছা তো হিজ এক্সপার্টিজ ইজ ইন কোয়ান্টাম কমিউনিকেশন এরর কারেকশন কোয়ান্টাম ওয়েভ প্রসেসিং ওমরে কোয়ান্টাম থিওরিতেও কিছু কাজ করছে এখন কি কাজ করছেন যে কিউএসএ বলছো না পেপার ছিল তো ক্লাসিক্যাল কিওস প্লাস কোয়ান্টাম নট টেকনিক্যাল আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ ওনার আন্ডারগ্রেজুয়েট থিসিস ছিল কোয়ান্টাম কমিউনিকেশনের উপর কোয়ান্টাম কমিউনিকেশন এরর কারেকশন আছে এগুলোর মধ্যে অনেক ওভারল্যাপ আছে মানে এরকম সবসময় ভাগ করা যায় না এরর কারেকশনে অনেক টেকনিক কমিউনিকেশন ইউজ হয় এটসেট্রা রিসেন্টলি ইউনিভার্সিটিতে একটা পেপার আপডেট হচ্ছে আচ্ছা এটা হলো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট অফ ফিজিক্যাল ফর ইম্পর্টেন্ট কোয়ান্টাম ফিজিক্স এন্ড কমিউনিকেশন অ্যাসেটস অপারেশন ওকে তারপরে আরেকটা কাজ আছে এগুলো হলো আমি আজকে থেকে দিছি সাকসেস কোড হলো কোয়ান্টাম এরর কারেকশন খুবই পপুলার একটা কোড এটা ডিকোডার রেগুলেট করে রিলেটেড করছে আর খুবই রিসেন্টলি কোয়ান্টাম সিস্টেম করছে সো এই যে প্রশ্ন থাকলে করতে পারেন ফাইনালি ইসু মাহমুদ ওকে ইসু মাহমুদের ব্যাকগ্রাউন্ড সেও ওয়েট করি তারপরে ইউনিভার্সিটি আসছে জয়েন করছে তো ওনার এক্সপার্টিজ হলো কোয়ান্টাম মেশিন লার্নিং কোয়ান্টাম রিলেশন মানে হট কেক ঠিক আছে ইজ দ্য কারেন্ট হট কেক অফ কোয়ান্টাম কম্পিউটিং ইন ব্র্যাক ইউনিভার্সিটি ওকে তো তাকে আমরা সে ডিসিপ্লিন সামলাতে পারছে না এত স্টুডেন্ট তাকে অ্যাপ্রোচ করে 4-5 ডিসিপ্লিন করে না এখন চার বেশি হবে ও আর কি এই সামনে বার থেকে এখন অ্যাকসেপ্ট করছি না আচ্ছা ওকে তো ওনার খুবই ওনার কিছু একটা কাজ রিসেন্টলি পাবলিশ হয়েছে একটা জানবে ভালো কাজ স্পিরিলার কোয়ান্টাম মেশিন ইন্টেলিজেন্স কোয়ান্টাম কম্পিউটেশন এন্ড ডেভেলপমেন্ট আরেকটা কাজ না হলো একটা কোম্পানি পাবলিশ হয়েছে অনেক টেকনিক্যাল জিনিস আমি শুনতেছি
আমি কিন্তু মেশিন লার্নিং বুঝি না, আমি ক্লাসিক্যাল মেশিন লার্নিং বুঝি না, কোয়ান্টাম মেশিন লার্নিং বুঝি না। ওকে, আচ্ছা, তো উই আর লাকি হ্যাভি যে উনি আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট এবং ইমোশনাল সাপোর্ট দিচ্ছেন। আচ্ছা, এই ছিল আমাদের কোর্স ফি। ওকে, আচ্ছা, এবার কিছু মানে আচ্ছা, সাম লিনিয়েজ হলো কিছু হেরিটেজের কথা বলবো। ওকে, আপনারা কিছু কোয়ালিটিটাকে নাম শুনছেন? ডিরাক নোটেশন মানে তার নামই হয়েছে। Paul Dirac is one of the pioneers of quantum mechanics and quantum physics. He is a towering figure in physics. Yes. So, বিশাল মানুষ। আপনারা যদি কেউ নাম না শুনে থাকেন তাহলে Paul Diracকে ইয়াতে উইকিপিডিয়াতে সার্চ করতে পারেন। তো Paul Dirac একজন স্টুডেন্ট ছিল, ডেনিস শিয়ামা। ডেনিস শিয়ামার স্টুডেন্ট ছিল স্টিফেন হকিং। স্টিফেন হকিং নাম তো অবশ্যই শুনেছেন। স্টিফেন হকিং এর স্টুডেন্ট হলো অ্যান্ড ক্রিস্টিন ডেভিস। উনি হলো আপনার কেমব্রিজ ইউনিভার্সিটির ফার্স্ট ফিমেল ম্যাথমেটিক্স ফ্যাকাল্টি। ওদের যে ডিপার্টমেন্ট আছে ডিএমটি, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এন্ড রিয়েলিটি, সেই ডিপার্টমেন্টের প্রথম ফিমেল প্রফেসর হলো ওনার স্টুডেন্ট হলো মাহমুদ। ওকে, আর মাহমুদ স্যার স্টুডেন্ট আমি। ওকে, সো মানে আপনাদের ক্লিয়ার যেন পড়াশোনা পর্যন্ত যায়। সো আই থিংক ইউ শুড বি প্রাউড অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আচ্ছা, এই ওকে, আচ্ছা, তারপর আচ্ছা, এবার হলো ওকে কোর্সে মোটামুটি এগুলো বলার ছিল। এখন আসলে ভিডিও কোয়ান্টাম কম্পিউটিং হাই যে কারণে আপনারা কোয়ান্টাম কম্পিউটিং এ ইন্টারেস্টেড। তো আচ্ছা, একটা কিছু ভিডিও দেখবো। এই ভিডিওটা দেখার কারণ হলো অ্যাটলিস্ট প্রথম ভিডিওটা ইট ওয়াজ ওয়ান অফ মাই মোটিভেশন ফর গেটিং টু কোয়ান্টাম কম্পিউটিং। ঠিক আছে, এটা দেখেই বলতে পারি প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ইন্টারেস্ট হয়েছিল। তো আপনাদের ওকে স্যার, আমাদের এই কোর্সটা কি কোয়ান্টাম এরর কারেকশন ফোকাস নাকি মানে একটা মিক্স একটু সব কিছু কাজ না? কমপ্লিট এরর কারেকশন ফোকাস ছিল যখন প্রথমবার নিয়েছিলাম হলো আমি তো এরর কারেকশন একেবারে স্টেবিলাইজার কোর্সটা কঠিন টান দেওয়ার পরে যেটা বুঝলাম যে অনেক মানে আসলে শর্ট কোর্স তো 3 মাসের মধ্যে এত উপরে লাভ দেওয়া টাফ এবং অনেক স্টুডেন্টের মাধ্যমে ঢুকে পাবে সবাই। তো তারপরে এখন ভাবলাম যে এত ডিপে না আছে কিছু পরিমাণ পড়ায়। যদি এরোভেশন সম্পর্কে আরো ডিটেইলস জানতে চান তাহলে আমার প্লেলিস্ট আছে। আরেকটা কোশ্চেন স্যার, মানে আমার কনফিউশন সেটা হচ্ছে স্যার কোয়ান্টাম কম্পিউটিংটা ওভারঅল বা আমরা যে জিনিসগুলো ফোকাস করি কনসেপ্ট করি কি কোয়ান্টাম টোটাল ইনফরমেশন থিওরির একটা সাবসেট, মানে কোয়ান্টাম ইনফরমেশন অ্যাকচুয়ালি আলাদা ডিসকাস করে। কোয়ান্টাম ইনফরমেশন থিওরি বেসিক্যালি ডিসকাস করে যে ইনফরমেশন বলতে কি বুঝি, মানে কাইন্ড অফ খুবই থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। মানে যদিও ওয়ার্ল্ডে আছে ইনফরমেশন থিওরির অনেক টেকনিক অনেক ম্যাথমেটিক্যাল টুল বা নেরো কানেকশন ইউজ করা অ্যালগরিদম ডিজাইন ইউজ করা। তবে ইনফরমেশন থিওরি বেসিক আইডিয়া হলো যে ধরেন ইনফরমেশন বলতে কি বোঝায়। ঠিক আছে স্যার, প্রথমে ক্লাসিক্যাল ইনফরমেশন বলতে কি বোঝায়, তারপর কোয়ান্টাম ইনফরমেশন বলতে কি বোঝায়, তারপরে একটা স্টেট বানাইলাম বা একটা সিস্টেম বানাইলাম, সিস্টেমে কি পরিমাণ ইনফরমেশন আছে এটা আমরা কেমনে বুঝি, তারপর ওটা ম্যানিপুলেশন কেমনে হয়, ইনফরমেশন লস কেমনে হয় বা গেইন কেমনে হয়, এসব মানে ইনফরমেশন থিওরি ইজ মোর অফ এ থিওরিটিক্যাল স্টাইল। স্যার, অনেক ইউনিভার্সিটি লেকচার আসলে কোয়ান্টাম কম্পিউটিং নাম থেকে শুধু কোয়ান্টাম ইনফরমেশন থিওরি যেখানে টপিক এই কারণে হচ্ছে যে এখন মানে স্যার কেউ যদি মানে ক্লেম করে যে কোয়ান্টাম কম্পিউটিং এর এক্সপার্টাইজ আছে মানে ওই যে ইন্টার এরিয়া সে কি
ইনফরমেশন থিওরি একটা থিওরি প্রুভ করার জন্য একটু অন্য ধরনের এক্সপার্টিস দরকার, আবার কোয়ান্টাম মেকানিক্সে কিছু অন্য ধরনের এক্সপার্টিস দরকার, এটসেট্রা এটসেট্রা। মানে একটা আপার ইনফরমেশন থিওরি এটা আমি জানি না এইভাবে আলাদা ভাগ করতে পারি। কোয়ান্টাম ইনফরমেশন থিওরিতে কি পরিমাণ আছে, একবার ম্যাথমেটিক্যাল কোয়ান্টাম ইনফরমেশন থিওরি, ওখানে কি পরিমাণ আছে, সিসি মডেল আছে, ফিজিক্সের আছে, ম্যাথের আছে। তো কোয়ান্টাম ইনফরমেশন থিওরি ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এটা এমনি আলাদা করা আমার জন্য টাফ নয়। কোথায় জানিয়েছিলাম তো একদম ফ্রন্টিয়ারে যারা কাজ করে তাদের কাছে এই জিনিসগুলো একটু আলাদা, যে ধরেন যে কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন এক্সপার্ট সেটা দাবি করবে ইউজুয়ালি যে আমি কোয়ান্টাম ইনফরমেশন থিওরি এক্সপার্ট, আবার যে ইনফরমেশন থিওরি এক্সপার্ট সেটা দাবি করবে আমি কোয়ান্টাম অ্যালগরিদম এক্সপার্ট। যদি একটা আওয়ার লেভেল আমরা তো অনেক স্ট্রাকচার করি, আমি কোয়ান্টাম ইনফরমেশন করতেছি, কোয়ান্টাম কম্পিউটিং করতেছি, এই লেভেলে আসলে মানে এখন ভাগ করা ডিফিকাল্ট, কারণ আমরা এখন জানি কখন যে এখনো ভাগ করা পর্যায়ে আসিনি, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে ভিডিওটা দেখি, খুবই নাইস একটা ভিডিও। For most of our history, human technology consisted of our brains, fire, and sharp sticks. While fire and sharp sticks became power plants and nuclear weapons, the biggest upgrade has happened to our brains. Since the 1960s, the power of our brain machines has kept growing exponentially, allowing computers to get smaller and more powerful at the same time. But this process is about to meet its physical limits. Computer parts are approaching the size of an atom. To understand why this is a problem, we have to clear up some basics. A computer is made up of very simple components doing very simple things, representing data, the means of processing it, and control mechanisms. Computer chips contain modules, which contain logic gates, which contain transistors. A transistor is the simplest form of a data processor in computers, basically a switch that can either block or open the way for information coming through. This information is made up of bits, which can be set to either 0 or 1. Combinations of several bits are used to represent more complex information. Transistors are combined to create logic gates, which still do very simple stuff. For example, an AND gate sends an output of 1 if all of its inputs are 1, and an output of 0 otherwise. Combinations of logic gates finally form meaningful modules, say for adding two numbers. Once you can add, you can also multiply, and once you can multiply, you can basically do anything. Since all basic operations are literally simpler than first-grade math, you can imagine a computer as a group of 7-year-olds answering really basic math questions. A large enough bunch of them could compute anything from astrophysics to Zelda. However, with parts getting tinier and tinier, quantum physics are making things tricky. In a nutshell, a transistor is just an electric switch. Electricity is electrons moving from one place to another, so a switch is a passage that can block electrons from moving in one direction. Today, a typical scale for transistors is 40 nanometers, which is about 8 times less than the HIV virus's diameter and 500 times smaller than a red blood cell's. As transistors are shrinking to the size of only a few atoms, electrons may just transfer themselves to the other side of the blocked passage via a process called quantum tunneling. In the quantum realm, physics works quite differently from the predictable ways we're used to, and traditional computers just stop making sense. We are approaching a real physical barrier for our technological progress. To solve this problem, scientists are trying to use these unusual quantum properties to their advantage by building quantum computers. In normal computers, bits are the smallest units of information. Quantum computers use qubits, which can also be set to one of two values. A qubit can be any two-level quantum system, such as a spin in a magnetic field or a single photon. 0 and 1 are this system's possible states, like the photon's horizontal or vertical polarization. In the quantum world, the qubit doesn't have to be in just one of those, it can be in any proportions of both states at once.
superposition. But as soon as you test its value, say by setting the photon through a filter, it has to decide to be either vertically or horizontally polarized. So as long as it's unobserved, the qubit is in a superposition of probabilities for 0 and 1, and you can't predict which it will be. But the instant you measure it, it collapses into one of the definite states. Superposition is a game changer. 4 classical bits can be in one of 2 to the power of 4 different configurations at a time. There's 16 possible combinations, out of which you can use just one. 4 qubits in superposition, however, could be all of those 16 combinations at once. This number grows exponentially with each extra qubit. 20 of them can already store any million values in parallel. A really weird and unintuitive problem qubits can have is entanglement, a close connection that makes each of the qubits react to change in the other state instantaneously, no matter how far they are apart. This means that when measuring just one entangled qubit, you can directly deduce properties of its partners without having to look. Qubit manipulation is a mind bender as well. A normal logic gate gets a simple set of inputs and produces one definite output. A quantum gate manipulates an input of superpositions, rotates probabilities, and produces another superposition as its output. So a quantum computer sets up some qubits, applies quantum gates to entangle them and manipulate probabilities, and finally measures the outcome, collapsing superpositions to an actual sequence of zeros and ones. What this means is that you get the entire lot of calculations that are possible with your setup all done at the same time. Ultimately, you can only measure one of the results, and it will only probably be the one you want, so you may have to double check and try again. But by cleverly exploiting superposition and entanglement, this can be exponentially more efficient than would ever be possible on a normal computer. So while quantum computers will probably not replace our home computers, in some areas they are vastly superior. One of them is database searching. To find something in the database, a normal computer may have to test every single one of its entries. Quantum algorithms need only the square root of that time, which for large databases is a huge difference. The most famous use of quantum computers is role in IT security. Right now, your browsing, email, and banking data is being kept secure by an encryption system in which you give everyone a public key to encode messages that only you can decode. The problem is that this public key can actually be used to calculate your secret private key. Luckily, doing the necessary math on any normal computer would literally take years of trial and error. But a quantum computer with an exponential speedup could do it in a breeze. Another really exciting new use is simulations. Simulations of the quantum world are very intense on resources, and even for bigger structures such as molecules, they often lack accuracy. So why not simulate quantum physics with actual quantum physics? Quantum simulations can provide new insights on proteins that might revolutionize medicine. Right now, we don't know if quantum computers will be just a very specialized tool or a big revolution for humanity. We have no idea where the limits of technology are, and there's only one way to find out. This video is supported by the Australian Academy of Science, which promotes and supports excellence in science. Learn more about this topic and others like it at nerd.org.au. It was a blast to work with them, so go check out their site. Our videos are also made possible by your support on Patreon.com. If you want to support us and become part of the Kurzgesagt Bird Army, check out our Patreon page. Computers use the natural world to produce machines with staggeringly powerful processing potential. I think it's going to be the most important computing technology of this century, which we are really just about. We can use quantum computers to simulate molecules to build new drugs and new materials.
regarding economic forecasts and for complex risk analysis. Quantum computing could also help scientists speed up discoveries in adjacent fields like machine learning and artificial intelligence. Amazon, Google, IBM, and Microsoft, plus a host of smaller companies such as Rigetti and D-Wave, are all betting big on quantum. You're a billionaire. How many of them you give up for academics? Right? There are some simply astonishing financial opportunities involved. This is why there's so much interest, even though it's so far down the road. But nothing is ever a sure thing, and dealing with the quirky nature of quantum physics creates some big hurdles for this nascent technology. From the very beginning, it was understood that building a useful